নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছে নিখিল। তো আজকে আমি তোমাদের জন্য যে আসন্ন আমাদের পিএসসি ফুড এসআই এক্সাম রয়েছে 16-17 মার্চ, ঠিক আছে? তো তার অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা 2 মার্চ থেকে ডাউনলোড করতে পারবে পিএসসির যে ওয়েবসাইট। এবং দেখো, আজকে আমি তোমাদেরকে আবার একটা গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি, যেখানে কিন্তু আমাদের যে ডাব্লিউবিপি পুলিশের বা কেপির এসআই বা কনস্টেবলের লাস্ট ডেট যেটা ছিল সেটা ছিল 27 ইয়ার্স, সেটা কিন্তু 30 ইয়ার করা হয়েছে, অর্থাৎ 3 বছর বৃদ্ধি করা হয়েছে। তো যেসব এক্সপিরিয়েন্স যারা পুলিশের চাকরি করতে ইচ্ছুক তাদের কিন্তু লাস্ট বছর, অর্থাৎ জেনারেলদের জন্য 30 বছর এবং বাকি ক্যাটাগরি কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুল ছাড় পাবে। অবশ্যই কিন্তু খুব সুন্দর খবর। তো আজকের যে ভিডিওটা পিএসসি ফুড এসআই ইম্পর্টেন্ট জিকে, সেটা কিন্তু আসন্ন যে এক্সাম ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তো সুতরাং যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা ছিল যে ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হয়েছিলেন? ওকে, তো পাশ্চাত্য শিক্ষা কী আর প্রাচ্য শিক্ষা কী? আমাদের দেশে যে শিক্ষা এর আগে, অর্থাৎ ব্রিটিশরা আসার আগে যে শিক্ষা প্রচলিত ছিল সেটা ছিল প্রাচ্য শিক্ষা, যেখানে কিন্তু আমাদের ভারতের সংস্কৃত, অর্থাৎ পৌরাণিক কাহিনী এইসব নিয়ে যেখানে পড়াশোনা করা হতো, ধর্মগ্রন্থ নিয়ে। তো যখন ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিলেন তারা কিন্তু বিভিন্ন প্রকল্প ভারতের উন্নতির জন্য নিয়েছিলেন। তো যাই হোক, কিছু হয়তো সমস্যা ভুল ত্রুটি হয়েছিল। তো এখানে ভারতবর্ষের কোশ্চেনটি হচ্ছে যে এখানে যে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনে যিনি উদ্যোগী হয়েছিলেন তার নাম কি? লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড রিপন, লর্ড কার্জন। তো দেখো এখানে যে বিভিন্ন ভারতে গভর্নর জেনারেল এসেছিলেন, তারা বিভিন্ন দায় দায়িত্ব পালন করে গেছেন। তো যিনি ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হয়েছিলেন তার নাম ছিল লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে? তো এই সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং, যিনি কিন্তু ম্যাকলে মিনিট যে প্রতিবেদন 1835 সালে, তো এই লর্ড ম্যাকলে মিনিট এটাকে আইনে পরিণত করেছিল। এরপরে হচ্ছে 1844 খ্রিস্টাব্দে একজন বড়লাট এসেছিলেন যার নাম ছিল লর্ড হার্ডিঞ্জ। তিনি ঘোষণা করেছিলেন যে ব্রিটিশদের অধীনে সরকারি চাকরি পেতে গেলে কিন্তু ভারতীয়দের ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতেই হবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 1844 খ্রিস্টাব্দে যিনি বড়লাট এসেছিলেন তার নাম ছিল লর্ড হার্ডিঞ্জ। তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক চাকরির ক্ষেত্রে। দেখো, তাহলে নেক্সট যে কোশ্চেন আছে যে শের শাহের সেনাপতি কে ছিলেন? শের শাহ দেখো একটা খুব গুরুত্বপূর্ণ নাম, যিনি কিন্তু হুমায়ুনকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য দখল করেছিলেন। দিল্লিতে তিনি কিন্তু 1540 থেকে 1555 খ্রিস্টাব্দ এতদিন শাসন করে গেছেন তার বিভিন্ন পরবর্তী উত্তরাধিকারী। তো তার যে সেনাপতি ছিলেন তার নাম কি? ব্রহ্মজিৎ গৌড়, দিল্লির খান, না শায়েস্তা খান, না জয় সিং? এগুলো পরবর্তীকালে শিবাজিকে আক্রমণ করার জন্য পাঠাইছিলেন কে? ঔরঙ্গজেব। আমরা এটা পরে পড়ব। দেখো, তো শের শাহের হিন্দু সেনাপতি ছিল, তার নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়। দেখো, শের শাহ হুমায়ুনের সাথে যুদ্ধ করেছিল 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ, 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধ বা কৌনজের যুদ্ধ যেটাকে বলি। এই যুদ্ধে তিনি পরাজিত করেছিলেন, যে কাকে? হুমায়ুনকে। এবং এখানে সাথ দিয়েছিলেন, তার নাম ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। তাহলে শের শাহের সেনাপতি যিনি ছিলেন তার নাম ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। আর শায়েস্তা খাঁ, জয় সিং, এই দুজনকে কিন্তু ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য পাঠিয়েছিলেন। নেক্সট দেখো, এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? দেখো, কালিদাস একজন বিখ্যাত নাট্যকার। আমরা পড়েছি সংস্কৃত সাহিত্যে এক অনবদ্য নাম আর কি। আমাদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, আমাদের ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ার রয়েছে, মিল্টন রয়েছে, সিমিলারলি কালিদাস কিন্তু একটা অনন্য নাম। তো তার লেখা কোনটা হচ্ছে? এখানে আছে কাদম্বরী, হর্ষচরিত্র, গীতগোবিন্দম, রঘুবংশম। তো এর সঠিক উত্তর হয়ে যাবে রঘুবংশম। তাহলে গীতগোবিন্দম কে লিখেছিলেন? গীতগোবিন্দম লিখেছিলেন জয়দেব। হর্ষচরিত্র কে লিখেছিলেন? হর্ষচরিত্র লিখেছিলেন বাণভট্ট। কাদম্বরী কে লিখেছিলেন? কাদম্বরী লিখেছিলেন বাণভট্ট। ওকে, এরপরে যে তাহলে এর সঠিক উত্তর হয়ে গেল রঘুবংশম। এছাড়াও অনেক তার লেখা রয়েছে যেগুলো আছে তোমার, যেমন অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম ইত্যাদি ইত্যাদি, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে দেখো, নীলদর্পণ কে রচনা করেছিলেন? খুবই একটা সহজ কোশ্চেন। নীলদর্পণ অ্যাকচুয়ালি কেন হয়েছিল? যে ব্রিটিশদের বিরুদ্ধে 1859 খ্রিস্টাব্দে ভারতীয়রা
বিদ্রোহ ঘোষণা করেছিল। বাংলার বুকে প্রথম নদিয়াতে বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহ নীল চাষকে কেন্দ্র করে হয়েছিল, এবং এই বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার। ঠিক আছে, তো এই নীলদর্পণ বইটি কে লিখেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, হরিশ্চন্দ্র মুখার্জি ও কালীপ্রসন্ন সিং। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু দীনবন্ধু মিত্র। দেখো, তো মাইকেল মধুসূদন দত্ত কেন ইম্পর্ট্যান্ট? কারণ তিনি কিন্তু দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ, যেটা নীল চাষকে অর্থাৎ ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে নীলকর সাহেবদের যে অত্যাচার তাকে কেন্দ্র করে লিখেছিলেন, এবং ভারতে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছিলেন এই নীলদর্পণ নাটক। তো মাইকেল মধুসূদন দত্ত একে ইংরেজিতে অনুবাদ করেছিলেন, এবং এর নাম হচ্ছে কি, যে দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। ঠিক আছে, এবং এই নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক যিনি প্রকাশ করেছিলেন তার নাম ছিলেন রেভারেন্ড জেমস লং। ঠিক আছে, যেমন ধরো নীল ব্যাপারটা নিয়ে অনেক জিনিস রয়েছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। যেমন প্রথম নীল চাষে শুরু করেছিলেন ভারতবর্ষে, তার নাম ছিলেন লুই বোনার্ড, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন নীল চাষ নিয়ে সম্পর্কে পড়ব, আমরা অনেক কিছুই এ সম্পর্কে জানবো। ঠিক আছে, এরপর দেখো হরিশ্চন্দ্র মুখার্জি, যার হিন্দু প্যাট্রিয়ট, যিনি কিন্তু মানে নীল চাষকে কেন্দ্র করে অনেক কিছুই লিখেছিলেন, অর্থাৎ নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী। তিনি কিন্তু তার যে লেখা হিন্দু প্যাট্রিয়ট বা তার সম্পাদকীয় যে পেপার হিন্দু প্যাট্রিয়ট, সেখানে কিন্তু নীলকর সাহেবদের অত্যাচার তিনি কিন্তু নিয়মিতভাবে তার পত্রিকাতে প্রকাশ করে গেছেন। তাহলে এর সঠিক উত্তর হয়ে গেল দীনবন্ধু মিত্র। নেক্সট দেখো যে কোন বছর কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। দেখো, ব্যাপারটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা জিনিস, যে কাশ্মীর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে? 1947 সালে ভারত যখন স্বাধীন হয়েছিল, না 1948 সালে, না 1949 সালে, না 1950 সালে? দেখো, তো এখানে যে জিনিসটা আমি বলছি, 1947 সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে, তখন ভারতীয় ভূখণ্ডে আন্তর্জাতিক দিক থেকে কিন্তু কাশ্মীর ছিল দেশীয় রাজ্য, এবং এখানের যে রাজা ছিলেন, যিনি মহারাজা হরি সিং, তিনি কিন্তু কাশ্মীরের স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু 1947 সালের 15ই আগস্টের পর থেকে কী হচ্ছে, যে মোটামুটি অক্টোবর মাসে কাশ্মীরে কী হচ্ছে, পাকিস্তান মদতপুষ্ট বিভিন্ন বাহিনী আর কি ঢুকে পড়ে কাশ্মীরে বিশাল অত্যাচার চালায়। 1947 সালের 26 অক্টোবর মহারাজা হরি সিং এক প্রকার বাধ্য হয়েই ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেছিল। ওকে, এবং যেমনি 26শে অক্টোবর স্বাক্ষর করেছিল 1947 সালের, ঠিক আছে, 1947 সালের 26শে অক্টোবর যখন স্বাক্ষর করেছিল, তারপর 27শে অক্টোবর কী হচ্ছে, কাশ্মীরের 3 ভাগের 2 ভাগ ভারতীয় সেনাবাহিনী উদ্ধার করেছিল। ওকে, তো 27শে অক্টোবর যুদ্ধ শেষ হয়েছিল। তো এখানে হচ্ছে 26 অক্টোবর, 27শে অক্টোবর, 26শে অক্টোবর স্বাক্ষর করেছিল, 27শে অক্টোবর যুদ্ধ শেষ হয়েছিল কত সালে? 1947 সালে। তো কাশ্মীরের রাজা হরি সিং তিনি কিন্তু এটার অখণ্ড ধরে রাখতে পারেননি, তিনি ভারতভুক্তি হয়েছিলেন 1947 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, যে দিল্লি সুলতানিতে কোন বিখ্যাত কবি হিন্দুস্তানের তোতা পাখি নামে মানে পরিচিত, যার নাম কী হচ্ছে? জিয়াউদ্দিন বারানি। ঠিক আছে, উডবি, আল বিরুনি, আমির খসরু। দেখো, তো জিয়াউদ্দিন বারানি, তার বিখ্যাত লেখার নাম হচ্ছে তারিকি ফিরোজ শাহী, অর্থাৎ ফিরোজ শাহ তুগলকের আমলে। উডবি হচ্ছে যে কিতাব উল ইয়ামানি, আর আল বিরুনি এই ছিল তাহকিক হিন্দ এবং কিতাব উল হিন্দ, এটার লেখক। এবং আমির খসরু তিনি কিন্তু হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি? আমির খসরু। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে, যে পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা কোনটা? পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া না বর্ধমান? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি? পুরুলিয়া। দেখো, পশ্চিমবঙ্গের ম্যাপটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, তো এই টাইপের আছে ম্যাপটা। দেখো, এই যে পোর্শনটা, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট দিক, এইদিকে নদিয়াতে যেটা রয়েছে ইস্ট, নর্থে রয়েছে অর্থাৎ দার্জিলিং, আর সাউথে হচ্ছে সাউথ 24 পরগনা। তো একেবারে পূর্ব দিকে মানে পশ্চিম দিকের জেলা হচ্ছে পুরুলিয়া। ঠিক রয়েছে। নেক্সট দেখো, গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের কোন দিকে শিলং অবস্থিত? ঠিক আছে, তো গারো খাসি জয়ন্তিয়া এই পাহাড় হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতের মেঘালয়ে অবস্থিত গারো খাসি জয়ন্তিয়া পাহাড়। এবং দেখো, এই যে পাহাড়টা তোমরা যদি মনে করো, এটা মনে করো 3টি পরপর পাহাড়। এই পাহাড়ের এইদিকে রয়েছে কি? মৌসিনরাম, যেটা কিন্তু বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এবং ঠিক পাহাড়ের উল্টো দিকে রয়েছে শিলং, অর্থাৎ এটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল, এখানে কিন্তু বৃষ্টিপাত হয় না। ঠিক আছে,
এই মৌসিনরাম হচ্ছে মেঘালয়ের মৌসিনরামের চেরাপুঞ্জি যে এরিয়াটা পার্টিকুলার এরিয়া, সেখানে কিন্তু পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তাহলে এটা হচ্ছে, যদি আমরা মেঘালয় লোকেশনটা লক্ষ্য করি, তাহলে এই যে চেরাপুঞ্জি হচ্ছে কোন দিকে, পশ্চিম দিকে, আর আমরা ডান দিকে গেলে আমরা পেয়ে যাব পূর্ব দিক, অর্থাৎ গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের কোন দিকে শিলং অবস্থিত, পূর্ব দিকে। একটু ধারণা করে দেখবে, এই ধরনের কোশ্চেন হতে পারে যে যেমন ধরো উলার লেক হচ্ছে শ্রীনগরের কোন দিকে অবস্থিত, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ঠিক আছে, এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? দেখো, এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? জিম কর্বেট, সুন্দরবন, গরুমারা, মধুমালাই। ঠিক আছে, তো এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি, মধুমালাই হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত একটা অভয়ারণ্য, এবং সুন্দরবন এবং গরুমারা এই দুটোই হচ্ছে কি ন্যাশনাল পার্ক, এবং জিম কর্বেট হচ্ছে উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্ক। এই জিম কর্বেট ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে গেল কি, অভয়ারণ্য হচ্ছে মধুমালাই। এরপর দেখো, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় কি বলা রয়েছে? 14 নম্বর ধারায় কি বলা রয়েছে? যে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, না সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। দেখো, তাহলে এখানে যে কোশ্চেনটি রয়েছে 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? এই যে 14 নম্বর ধারা যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। 14 নম্বর ধারা আমাদের কিসে পড়ে? মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এবং এই 14 নম্বর ধারায় বলা হয়েছে যে আইনের চোখে সবাই সমান। ঠিক আছে, আইনের চোখে হচ্ছে সবাই সমান। ঠিক আছে, তো সাংবিধানিক প্রতিবিধানের যে অধিকার রয়েছে, অর্থাৎ আমাদের যেটা সংবিধানের 32 নম্বর ধারা, সেখানে কিন্তু আমাদের যে রিট জারি করার গল্প রয়েছে সেটা কিন্তু সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, এরপর রয়েছে স্বাধীনতার অধিকার, তারপর রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ঠিক আছে, 27, 28, 29 এগুলো হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তাহলে এর সঠিক উত্তর হয়ে গেল আইনের চোখে সবাই সমান। নেক্সট যে কোশ্চেন রয়েছে আমরা পড়ব। দেখো, রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে? দেখো, সংসদে অধিবেশন চলা নাকালীন, মানে যখন অধিবেশন চলবে না, না জরুরি অবস্থায়, না অধিবেশন চলাকালীন, না কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি, সংসদে যখন অধিবেশন চলবে না। অর্থাৎ আমাদের সংসদে দুটো কক্ষ রয়েছে, আপার হাউস, লোয়ার হাউস। তো আপার হাউস, লোয়ার হাউস আমাদের যে কী আছে, যে এখানে আমাদের যেটা বলেছে যে এখানে যে রাষ্ট্রপতি কিন্তু সংসদ বন্ধ থাকাকালীন অর্ডিন্যান্স জারি করতে পারে, যেটা আমাদের সংবিধানের 123 নম্বর ধারাতে বলা রয়েছে যে সংসদে যদি ধরো আমার আপার হাউস, লোয়ার হাউস কোনোটাতেই অধিবেশন চলছে না, ঠিক আছে, বা একটাতে চলছে একটাতে চলছে না, এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন। এটা রাষ্ট্রপতির একটা অনেকগুলো ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা পড়ে, যে সংসদে অধিবেশন না চলাকালীন রাষ্ট্রপতি কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারেন। ঠিক আছে, এরপরে দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা দেখো 1 থেকে 1+18, 1+25, 1+26, 1+30। তো এটা হয়ে যাবে কিন্তু কত? 33। ঠিক আছে, 1+33। দেখো, কোশ্চেনটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসে 2013 সালে পড়েছিল, তখন কিন্তু আমাদের যে বিচারপতির সংখ্যা সেটা কিন্তু 30 জন ছিল, 30+1 মানে একজন প্রধান বিচারপতি আর 30 জন সহকারী বিচারপতি, টোটাল 31 জন। কিন্তু 2019 সালে, অর্থাৎ আমাদের যে 124 নম্বর ধারাতে কিন্তু সুপ্রিম কোর্ট থাকার একটা গল্প বলা হয়েছে, এবং সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকবে পুরোটার কন্ট্রোলের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু সংসদ, পার্লামেন্ট। এটা কিন্তু মনে রাখবে যে বিচারপতি নিয়োগ কারা করে? পার্লামেন্ট করে। এবং এখানেই কিন্তু 2019 সালে একটা বিল পাস হয়েছিল, এবং এই বিলে এই 31 জন বিচারপতি থেকে 34 জন করা হয়। তাহলে এর সঠিক উত্তর হয়ে গেল 1+33, অর্থাৎ 34 জন। এটা কিন্তু তোমরা মনে রাখবে। সেটা কত সালে হয়েছিল? 2009 সালে, 2019 সালে হয়েছিল। 1+33 মানে টোটাল 34 জন বিচারপতি থাকবে, এবং এটা পুরো কন্ট্রোল করে কারা? পার্লিয়ামেন্ট। ওকে, পার্লিয়ামেন্ট। এবার দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে প্রেসার কুকারের কার্যপ্রণালীর যে নীতির ওপর নির্ভরশীল সেটা কি? চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি, না চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের হ্রাস, না চাপ যখন কমে যাবে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, না উপরের কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি?
চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি। কেমন দেখো, এই জন্যে কি পাহাড়ি অঞ্চলে মানে দেখো যেমন চাপ বৃদ্ধি পাবে প্রেসার কুকারে, তেমনি স্ফুটনাঙ্কেরও বৃদ্ধি হবে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এই জন্য পাহাড়ি অঞ্চলে মানে খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগে, কারণ সেখানে বায়ুর চাপ অনেক কম। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন রয়েছে কম্পাঙ্কের একক কী? কম্পাঙ্কের একক হচ্ছে কেজি পার মিটার, না সেকেন্ড, না হার্জ, না সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি হার্জ। অ্যাকচুয়ালি কম্পাঙ্ক জিনিসটা কি, কম্পাঙ্ক হচ্ছে পুনরাবৃত্তিমূলক ঘটনা ঘটবার যে সংখ্যা, অর্থাৎ একই ঘটনা যদি বারবার ঘটতে থাকে তবে একক সময়ে এই ঘটনাটি যতবার ঘটছে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। এবং এই কম্পাঙ্কটাই হচ্ছে কার নাম অনুসারে হয়েছিল? জার্মানির একজন বিখ্যাত বিজ্ঞানী হাইনরিখ হার্জ এর নাম অনুসারে হয়েছিল। ওই জন্য কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্জ। সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে সময়ের একক, মানে হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে সময়ের এসআই একক। তাহলে কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্জ। নেক্সট দেখো যে লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, নিচের কোনটি হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক? ঠিক আছে, অ্যালুমিনিয়ামের আকরিক হেমাটাইট, ডোলোমাইট, বক্সাইট, না কার্নালাইট। দেখো এখানে হচ্ছে হেমাটাইট কিসের আকরিক? এটা হচ্ছে আয়রন বা লোহার আকরিক। ঠিক আছে, Fe, এটা মনে রাখবে সংকেতগুলো। ডোলোমাইট কার আকরিক? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তাহলে হচ্ছে Ca এবং Mg এর আকরিক হচ্ছে। আর বক্সাইট হচ্ছে কার আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। কার্নালাইট কার আকরিক? পটাশিয়াম K। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি বক্সাইট। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। ঝাড়খণ্ড ছোটনাগপুর মালভূমি একটা হচ্ছে মিনারেল হাউস অফ ইন্ডিয়া, যেখানে প্রচুর পরিমাণে বক্সাইট পাওয়া যায়। এবং অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। হেমাটাইট কার একক? লোহার আকরিক। ডোলোমাইট হচ্ছে ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম এদের আকরিক। আর কার্নালাইট হচ্ছে পটাশিয়ামের আকরিক। ঠিক আছে, পটাশিয়াম আমরা কোথায় পাই? পলিমাটিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাই। ঠিক আছে, এটা মনে রাখবে। তো যেটা কিন্তু আমাদের পাট চাষ, ধান চাষের জন্য বিখ্যাত, এবং পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পলিমাটি পাওয়া যায়, মানে অর্থাৎ পটাশিয়াম পাওয়া যায়। যাই হোক বন্ধু, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো। থ্যাংক ইউ।